গুড ইভিনিং সকলকে। শোনা যাচ্ছে কথা? Yes, sir. জাস্ট আ মিনিট। ওকে, চল। ক্লাসের শুরুতেই বলে দিই একটি কথা, যে আজকের সেশনটি যেটি কোশ্চেন অ্যান্সার আলোচনা করানোর জন্য দেয়া হয়েছে তোমাদের। কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করাবো 60টি প্রশ্নের একটি সেট পুরো থাকবে। মাঝখানে কেউ অযথা প্রশ্ন করবে না, শেষে সকলের থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, কারণ এখন তোমাদের প্রশ্নগুলোর উত্তর করা বেশি দরকার বলে মনে হয়েছে, সেই ক্লাসটি রাখা হয়েছে। মাঝখানে যদি তোমরা বিরক্ত করো বা যদি অতিরিক্ত প্রশ্ন করো, সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হবে না। তাই ধৈর্য ধরে রাখো, কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে লিখে রাখো। এরপর যদি কখনো শেষে সময় থাকে, অবশ্যই সময় থাকবে, আমি সময় নিয়ে প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ক্লাসের মাঝে কোনো রকম যদি বিরক্তি করো, কোনো রকম যদি ইন্টারাপশন হয়, তাহলে কিন্তু তাকে লেফট করে দিতে বাধ্য হব, নাহলে আর কোনো উপায় থাকবে না। প্রত্যেকেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই সিরিয়াসলি পড়াশোনা করছো। আজকের ক্লাসে উত্তর করো, আনসার করো, অপশানে প্রত্যেকে মেসেজে টাইপ করো, কেউ মাইক অন করে উত্তর বলার দরকার নেই, ঠিক আছে? প্রত্যেকে টাইপ করে মেসেজ, প্রত্যেকে যদি বুঝতে না পারো, দেখবে 3 ডটে যাবে, 3 ডট প্রত্যেকের ফোনে, যদি ক্লাস করো ফোনে 3 ডট গিয়ে দেখবে ইন কল মেসেজেস বলে একটি অপশান আছে। ইন কল মেসেজের অপশানে যাবে, গিয়ে তোমাদের যে অপশানটি সঠিক মনে হবে সেই অপশানটিকে টাইপ করে উত্তর দেবে। তারপর পরবর্তী কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করব। যে প্রশ্নে আলোচনা করা প্রয়োজন সেই প্রশ্নে আলোচনা করব। যদি কোথাও কোনো মুদ্রণ ত্রুটি থাকে, টাইপিং মিস্টেক থাকে, সেটা আমি বলে দেবো। প্রশ্ন করার সময় অনেক সময় হতে পারে কোনো জায়গায় টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে, কোনো কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? চলো স্ক্রিন শেয়ার করছি, একটু প্রত্যেকে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে, এবং আমার কথা প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? একটু টাইপ করে জানাও। আশা করছি স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছ। চলো তাহলে প্রথম প্রশ্ন যেটা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, জয়দেবের প্রসন্ন রাঘব কত অঙ্কে রচিত? অপশন 1 10 অঙ্কে, 2 6 অঙ্কে, 7 অঙ্কে এবং 5 অঙ্কে। প্রত্যেকে টাইপ করে উত্তর দেবে। ওকে, বেশি সময় নেব না, প্রশ্নটি একদম সরল প্রশ্ন। জয়দেবের যে প্রসন্ন রাঘব, সেটি একটি 7 অঙ্কের নাটক, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত, যেখানে রামচন্দ্রের চরিত্রকে তুলে ধরা হয়েছে। চলো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, নিচের বিকল্পের কোনটি সঠিক নয়? 2 নম্বর প্রশ্ন। প্রাকৃত ভাষায় রচিত নাটক কর্পূরমঞ্জরি,
রূপকধর্মী নাটক প্রবোধচন্দ্রদয়, কালিদাসের প্রথম নাটক বিক্রমোর্বশীয়ম, ভবভূতি শ্রেষ্ঠদার উত্তরাঞ্চলিকা। প্রত্যেকে প্রশ্ন সংখ্যাটা মেনশন করে দেবে। উত্তর দিচ্ছ অনেকেই দেখছি, কিন্তু মেনশন করছো না, তাই মেনশন করে দেবে যে 2 নম্বরটার উত্তর দিচ্ছ কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, কারোর হয়তো একটু ভুল হতে পারে। যাই হোক, কালিদাসের প্রথম নাটক বিক্রমোর্বশীয়ম নয়, মালবিকাগ্নি মিত্রম কালিদাসের প্রথম নাটক। বাদবাকি যে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি ঠিক। সি অপশনটি একমাত্র, অর্থাৎ 3 নম্বর যে অপশনটি, এটি কিন্তু ভুল দেওয়া রয়েছে, এটি সঠিক নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যে চন্দ্রপাল কোন দৃশ্যকাব্যের নায়ক? রত্নাবলী, নাগানন্দ, কর্পূর মঞ্জরি, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? 3 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে করার চেষ্টা করো। ওকে, ভেরি গুড। প্রত্যেকেই তোমরা, অধিকাংশ জন তোমরা সি উত্তর বলছো। এই সমস্ত প্রশ্নের জন্য বেশি সময় না, একদমই যাবে না। অবশ্যই কর্পূর মঞ্জরি হচ্ছে রাজশেখর দ্বারা লিখিত একটি প্রাকৃত ভাষায় সক্কট শ্রেণীর নাটক, যেখানে রাজা চন্দ্রপাল এবং রাজকুমারী কর্পূর মঞ্জরির প্রেম কাহিনী বর্ণনা করা হয়েছে। তো কর্পূর মঞ্জরি এবং চন্দ্রপাল এখানে রয়েছে। চলো, এরপর মহাভারত। মহাভারত অবলম্বনে রচিত নাটক নয়। ওকে, আচ্ছা, 4 নম্বরটা অনেকেই বলছো ডি। এই তাড়াহুড়োতে না উত্তর অনেক সময় ভুল হয়ে যায়, তাই পুরো প্রশ্নটা না দেখি তোমরা উত্তর করো না, পুরো প্রশ্নটা দেখতে পাচ্ছ না। মহাভারত অবলম্বনে রচিত নাটক নয় বলা হয়েছে। তো দেখে যারা 4 নম্বরটা উত্তর দিচ্ছ, একটু দেখে শুনে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। বাহ, প্রত্যেকের মনে হচ্ছে এবার কিছু কিছু সঠিক উত্তর পাচ্ছি। দেখো, মহাভারত অবলম্বনে রচিত নাটক নয় বলেছে। কিরাতার্জুনিয়ম প্রথমত নাটক, হ্যাঁ, কিরাতার্জুনিয়ম নামক একটি নাটক পাওয়া যায়। পাওয়া যায় না যে বলা ভুল, পাওয়া যায়। কিন্তু যদি অপশনের দিকে দেখি, কিরাতার্জুনিয়ম ভারতীয় মহাকাব্য রূপে অধিক পরিচিত। কিরাতার্জুনিয়ম নাটকও রয়েছে, এমন নয় যে কিরাতার্জুনিয়ম নাটক নেই, পাওয়া যায়। কিন্তু অভিজ্ঞান শকুন্তলম, বেনি সংহারম, বিক্রমোর্বশীয়ম সবগুলোই মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। হুম, মহাভারতের কিছুটা এসেন্স এর মধ্যে রয়েছে অবশ্যই। তো 1 নম্বরটা মহাকাব্য ভারবী রচিত, তাই একটাই উত্তর করা অধিক বাঞ্ছনীয় এখানে। তো 5 নম্বর কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, বৎসরাজ ঠিকই বলেছেন। বেনি সংহার নাটকটি সমাপ্তি ঘটে মহাভারতের কোন পর্বে? স্যার, পরের অ্যান্সারটা আরেকবার বলে দিন না। কিরাতার্জুনিয়ম 1 হবে, ঠিক আছে। বেনি সংহার নাটকের সমাপ্তি ঘটে, প্রত্যেকে উত্তর করুন। ভীষ্ম পর্বে, শল্য পর্বে, কর্ণ পর্বে, নাকি দ্রোণ পর্বে? ভেরি গুড, প্রত্যেকেই সঠিক উত্তর করছেন, শল্য পর্বে। শুরু হয়েছিল বেনি সংহার নাটকটি উদ্যোগ পর্বে এবং সমাপ্তি হয়েছে কিন্তু শল্য পর্বে গিয়ে, ঠিক আছে। এরপর আমরা এগিয়ে যাব পরবর্তী প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে। গীত গোবিন্দ কাব্যের, এটা গীতিকাব্য আমরা জানি, জয়দেব রচিত, এটাতে শ্লোক সংখ্যা কত রয়েছে? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করুন এবং একটু দ্রুততার সাথে। 6 নম্বর প্রশ্ন। বি, ডি, এই দুটো উত্তর পাচ্ছি। অধিকাংশ জন বলছেন ডি, অর্থাৎ কোনোটিই নয়। অবশ্যই এদের মধ্যে আহ, কোনোটি নয় এর উত্তর হওয়া উচিত, কারণ 80টি শ্লোক সম্ভবত, 80টি শ্লোকই রয়েছে গীত গোবিন্দ মহাকাব্যে। মহাকাব্য বলছি, গীতিকাব্যে 80টি শ্লোক রয়েছে। তো 24টিও নয়, 128টিও নয়, 96টি নয়, তো উত্তর হবে 4, কোনোটি নয়। অভিনবম মধু লোলুপস্ত্বং তথা পরিচুম্ব্য চিত মঞ্জুরিম, এখানে চিতমঞ্জুরি বলতে কাকে বোঝানো হয়েছে? 7 নম্বর হংসপদিকা, বসুমতী, শকুন্তলা,
না মধুকর? ভেরি গুড। যারা যারা একটু উত্তর করছেন দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করতে হবে, কারণ এই ধরনের প্রশ্নতে অধিক সময় নেওয়া উচিত নয়। হংসপদিকাই হবে, কারণ এটি হংসপদিকারই গান। আমরা পঞ্চম অঙ্কের শুরুতেই আমরা দেখতে পাই বিদূষককে ওই পঞ্চম অঙ্ক থেকে রাজপ্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার জন্য কালিদাস এই গানটির অবতারণা করেছেন, এবং এটি এখানে হংসপদিকাকেই বলা হয়েছে। ৮ নম্বর, অভিজ্ঞান শকুন্তলা নাটকের প্রথম অঙ্কে নবমালিকার বর কে? ৮ নম্বর প্রশ্ন। অপশনগুলো সবকটা তো দেখতে পাচ্ছেন না। সমীবৃক্ষ, সহকার তরু, ছাতিম গাছ, নাকি বকুল গাছ? নবমালিকার বর। মেসেজ যেন কিছুই দেখতে পাচ্ছি না স্যার। অত্যন্ত দ্রুততার সাথে যাচ্ছে তো ওই জন্য দেখা যাচ্ছে না। প্রত্যেকে দ্রুততার সাথে প্রত্যেকে উত্তর করছে, তাই মেসেজ দেখতে পাওয়ার প্রয়োজন নেই, আপনারা উত্তর করুন তাহলেই হবে। সহকার তরু উত্তর হবে, ভেরি গুড। ৯ নম্বর প্রশ্ন, রত্নাবলী দৃশ্যকাব্যে রত্নাবলী কোন দেশের রাজকন্যা ছিলেন? সিদ্ধ রাজকন্যা, বিদেহ রাজকন্যা, সিংহল রাজকন্যা, না বৎস রাজকন্যা? নয়। স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ রিপন, বলছি যে স্যার মেসেজ করতে মানা করুন, মেসেজে দেখতে পাচ্ছি না, নিজে নিজে করলে তো হয় উত্তরগুলো। তো মেসেজেই তো উত্তর করবে, উত্তরটা কোথায় আর করবে? মেসেজেই তো উত্তর করতে হবে। মেসেজ করলে মেসেজ লিখতে কোনো মানা কিছু করুন দেখা স্যার, যাচ্ছে না। লিখতে মানা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রত্যেকে উত্তর করো মেসেজে। রিপন একটু সাইলেন্ট হও। প্রত্যেকে নিজের মতো করে মেসেজে টাইপ করেই উত্তর করো, কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট টাইপ করে উত্তর করো প্রত্যেকে। আর মেসেজ দেখতে তো স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে স্যার মেসেজের। আপনি অটো রোডেরটা অফ করে নিন আর একদম একরকমই রাখুন, তাহলে দেখতে মেসেজে তো অসুবিধা যাবে। হবে না স্ক্রিনটা। হ্যাঁ, স্ক্রিনটাকে ওপরে তুলে দিন, ঠিক আছে। আপনি অটো রোটেটটা অফ করুন, করে দেখুন একদম ফোনটা একদম লম্বালম্বি ধরুন, উল্লম্বভাবে ধরুন, দেখুন স্ক্রিনটা উপরে উঠে যাবে, মেসেজগুলো নিচে থাকবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, প্রত্যেকে 10-এর প্রশ্নের উত্তর করা শুরু করে দিয়েছো। আচ্ছা, 10-এর প্রশ্নে অধিকাংশ জন বলছে সি। ঠিক আছে, আমরা দেখে নেবো। 9টা তো 3 হবেই, ওটা সিংহল রাজকন্যা। 10-এর প্রশ্নটাতে কি বলা হয়েছে? উদ্যুক্ত স্তম্ভ নাম সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? আচ্ছা, এই জায়গাটা প্রত্যেকেই প্রায় আহ ভুল করছেন দেখতে পাচ্ছি। একটি অপশনও কিন্তু এখানে হবে না, অপশন 4 হচ্ছে একদম রাইট আনসার। ঠিক আছে, যারা 4 করেছেন তাদেরটাই একমাত্র ঠিক। একটু জাস্ট সংক্ষেপে বলে দিই, এটা খরিচা সূত্র দিয়ে এটা সাধন হয়। ঠিক আছে, খরিচা সূত্রে যদি পদসাধন করি আমরা দেখবো এখানে উদস উদ্রা যেটা স্ত যেটা রয়েছে না স্থা ধাতুর, সেই স্তম্ভের স্তটার এখানে কি হয়ে যায়, পূর্ব সবর্ণের আদেশ হয়ে যায়, সে কারণে ওটা থাকে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি উদ্যুক্ত স্তম্ভনম এইরকম হচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় উদ্যুক্ত স্তম্ভনম। ঠিক আছে, যেটা একটি অপশানেও কিন্তু নেই, তাই কস্যাপি ন এই অপশনটাই কিন্তু সঠিক। তাই 4 নম্বর যে এটাই হবে। ঠিক আছে, কাত্যায়ন সৌত্য সূত্রের সঙ্গে সম্বন্ধ কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, সামবেদ, নাকি অথর্ববেদ? 11 নম্বর। আর 9 নম্বরের অ্যানসারটা কি হবে? প্রত্যেকেই প্রায় বি বলছেন, শুক্ল যজুর্বেদ। হ্যালো স্যার, কেউ কেউ 9 আবার নম্বরের এও অ্যানসারটা বলছে কি হবে? 3 হবে, সিংহল রাজকন্যা হবে। হ্যাঁ, সিংহল রাজকন্যা আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, একটু খেয়াল রাখুন, শুনতে পাবেন। সিংহল রাজকন্যা। জাস্ট আ মিনিট, কোথায় গেল? স্ক্রিনটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো? একটু টাইপ করে বলবেন তো, আশা করি পাচ্ছেন। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। জাস্ট আ মিনিট, একটু সময় দিন।
ওকে, যারা যারা বি উত্তর বলেছেন একদম সঠিক, এটা বি হবে, শুক্ল যজুর্বেদেই রয়েছে। ঠিক আছে, এরপরে ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের ঋষি কে? ভরদ্বাজ, বামদেব, বশিষ্ঠ না অত্রি? ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের ঋষি, মুখে বলার প্রয়োজন নেই, টাইপ করে বলুন। ঠিক আছে, ওটা স্যার কৃষ্ণ যজুর্বেদেও আছে, আত্মায়ন। যদি কোথাও থাকেন পেয়ে থাকেন তাহলে জানবেন সেটা ভুল ইনফরমেশন। ঠিক আছে, শুক্ল যজুর্বেদে রয়েছে, কৃষ্ণ যজুর্বেদের সৌতসূত্র, কাত্যায়ন সৌতসূত্র নেই। অনেক বইতে ভুল তথ্য দেওয়া আছে। ঠিক আছে, 12টা বলছেন ডি অত্রি হবে। শতার চিহ্ন গ্রীষ্মদ বামাত্রিপঞ্চকম, হ্যাঁ অত্রি, ঠিক আছে। ভরদ্বাজ বশিষ্ঠ কমনীয় সোম ভৃগুরদাস, 10 জন ঋষি কর্ণ সোম। ঠিক আছে, হ্যাঁ অত্রি হবে, ডি অপশন রাইট। অন্বস্ব মহত্তম কুত্র প্রতিপাদিতম, অন্যের মহত্ব কোন উপনিষদে রয়েছে? বৃহদারণ্যক উপনিষদ, তৈত্তিরী উপনিষদ, কঠোপনিষদ, ঈশোপনিষদ। 13 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে করুন, টাইপ করুন। বিভিন্ন ধরনের উত্তর পাচ্ছি, কেউ বলছেন বি, কেউ বলছেন সি, যতদূর সম্ভব বিসি উত্তরই পাচ্ছি 13টা। যাই হোক বলে দিচ্ছি, অন্যের মহত্ব, অন্যম না নিন্দিয়াত, অন্যের নিন্দা করা উচিত না, এরকম একটি উক্তি পাওয়া যায় তৈত্তিরী উপনিষদে রয়েছে। ঠিক আছে, এটা তৈত্তিরী উপনিষদ হবে, বি হবে। কঠোপনিষদে একদমই নেই। যারা যারা সি বলছেন একটু সংশোধন করে নেবেন। তৈত্তিরী উপনিষদে কিন্তু অন্যের নিন্দা নিষেধ করা হয়েছে। ঠিক আছে, অন্যের মহত্বই প্রচারিত হয়েছে। শ্রৌত ইয়াগেশু ভিত্তি স্থানীয় বেদঃ কাহা, শ্রৌত যজ্ঞে ভিত্তি স্থানীয় বেদ কাকে বলা হয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি উপরের সবগুলোই সঠিক? 14 নম্বর প্রশ্নের উত্তর। স্যার ক্লাসের শেষে পিডিএফটা দেবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে, চিন্তা নেই। ঠিক আছে, সমস্ত কিছুই পাবেন। এখন মন দিয়ে উত্তরগুলো করুন। জি স্যার। 14টা সকল, 14টা বলছেন সি, অবশ্যই যজুর্বেদকেই ভিত্তি স্থানীয় বেদ বলা হয়। ভেরি গুড। চলুন 15 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 15 নম্বর প্রশ্নে কি বলছে? মহানারায়ণীয় উপনিষদ কস্মিন আরণ্যকে অস্তি, মহানারায়ণী উপনিষদটি কোন আরণ্যকে রয়েছে? তৈত্রীয় আরণ্যক, মৈত্রায়ণী আরণ্যক, ঐতিরেয় আরণ্যক নাকি তবলাকার আরণ্যক? প্রত্যেকে 15 নম্বরের উত্তরটা করুন। পনেরোটা সোনালী রক্ষিত বলছে ডি, তবলাকার আরণ্যক। আচ্ছা, অনেকেই বলছে এ। যাই হোক, যারা ডি বা বি এর সাথে যাচ্ছেন তাদেরটা ভুল, এই হবে। কারণ তৈত্রীয় আরণ্যকে 10টি প্রপাঠক রয়েছে, তার মধ্যে অন্তিম যে প্রপাঠক তার নাম হচ্ছে মহানারায়ণীয়। এই তৈত্রীয় আরণ্যকের 10ম যে প্রপাঠক, তৈত্রীয় নারায়ণীয় যে প্রপাঠক, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে মহানারায়ণী উপনিষদ। ঠিক আছে, তৈত্রীয় আরণ্যকের 10ম প্রপাঠক মহানারায়ণীয়, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে মহানারায়ণী উপনিষদ, তাই তৈত্রীয় আরণ্যক হবে। এরপর অক সবর্ণে দীর্ঘা ইত্যত্র অক পদে বিভক্তির অস্তি, অক সবর্ণে দীর্ঘ, এটা একটি সন্ধির সূত্র। এখানে অক পদে কোন বিভক্তি রয়েছে? এই ধরনের প্রশ্ন সচরাচর কিন্তু নেটে, সরি এসএলএসটি-তে দেখা যায় না, কিন্তু এবারে কম্পিটিশন তোমরা সকলেই জানো কতটা হাই। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবে যখনই তোমরা কারকের কোনো সূত্র পড়বে, গুরুত্বপূর্ণ সূত্র, সেখানে কিন্তু সূত্রের পদগুলো কোন বিভক্তিতে রয়েছে সেগুলো কিন্তু একটু দেখে রাখার চেষ্টা করবে। বিশেষত সিদ্ধান্ত কৌমুদী ধরে পড়তে চেষ্টা করবে। পাণিনীয় অবশ্যই তোমরা পড়ো, আমি জানি পাণিনিয়মই পড়ো,
তবুও কিছু কিছু সূত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে রাখবে। যারা যারা বলছো প্রথমা, প্রত্যেকেরই ভুল হবে, কারণ এখানে পঞ্চমী বিভক্তি রয়েছে, ঠিক আছে, অপপদে পঞ্চমী বিভক্তি রয়েছে, তাই বি হচ্ছে সঠিক উত্তর। যারা যারা এ, অধিকাংশ জন এ বলছিলেন, এ হবে না, বি হবে, একটু এটা দেখে নেবেন প্রত্যেকে। যাই হোক, সংহিতা কুত্র বিবক্ষাধীনাহা ভবতি, সংহিতা কোথায় বিবক্ষার অধীন হয়? বাক্যে, সমাসে, ধাতুপসর্গয়োঃ নাকি একপদে? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করুন। স্যার কোশ্চেনটা 17 নম্বর দেখতে প্রশ্নের পাচ্ছি উত্তর। না, কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। কেন? সকলেই দেখতে পাবে অবশ্যই, একটু নেটওয়ার্কের হয়তো আপনার কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি। 17 নম্বর প্রশ্নের উত্তর সকলেই, বেশিরভাগ জন বলছেন এ। যারা এ বলছেন একদমই সঠিক। সংহতৈক পদে নিত্যা, নিত্যা ধাতুপসর্গয়োঃ, নিত্যা সমাসে বাক্যে তু সা বিবক্ষাধীনা, অর্থাৎ বাক্যেই সেটা বিবক্ষার অধীন হয়। তাই এই ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। হল সন্ধে উদাহরণম নাস্তি, হল সন্ধির উদাহরণ এখানে যেগুলো রয়েছে তার মধ্যে নয় কোনটা? উচ্চারণম, রামষ্টিকতে, গঙ্গোদকম, না সচ্চিত? 18 নম্বর প্রশ্ন। বাহ, ভেরি গুড, সকলেই প্রায় আপনারা সি বলছেন। গঙ্গোদকম, এটা গঙ্গাযুক্ত উদকম গঙ্গোদকম হয়েছে, এটা হল সন্ধি হয়নি এখানে। অজ সন্ধি রয়েছে, আমরা সকলেই জানি, তো এটা উদাহরণ নয়। চলো পরেরটায় যাই। পথিন শব্দস্য তৃতীয়া বিভক্তি রূপম নাস্তি, পথিন শব্দের তৃতীয়া বিভক্তির রূপ নয়। হ্যাঁ স্যার 18-র অ্যান্সারটা কি? গঙ্গাযুক্ত উদকম গঙ্গোদকম, এটা অজ সন্ধি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে গুণ সন্ধি হয়েছে আদ গুণ দিয়ে, ঠিক আছে। বাদ বাকিগুলো সবই অন্য সন্ধি, এখানে হল সন্ধি নেই। বাকি পথিন শব্দে তৃতীয়া বিভক্তির রূপ নয়, পথা, পন্থানো, পথিভি, পথিভ্যাম। প্রত্যেকে উত্তর করুন। আচ্ছা, তৃতীয়া বিভক্তিতে আমরা জানি পন্থা, পন্থানৌ, পন্থানঃ, পন্থানম, পন্থানৌ, পথঃ, পথা, পথিভ্যাম, পথিভি। তাই পথা, পথিভ্যাম, পথিভি তিনটেতে রয়েছে, কিন্তু পন্থানৌটা নেই, ঠিক আছে। তো বি ইজ দ্য রাইট আনসার। তো পরের প্রশ্ন আমরা যাব। পরিক্রয়ণের সম্প্রদানম অন্যতরস্যাম ইত্যত্র বৈকল্পিকম কারকম। প্রত্যেকে 20টার উত্তর করবেন, নাম্বার দিন, 20 লিখে উত্তর দেওয়ার চেষ্টা করবো, অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই, তাহলে আমি বুঝতে পারবো কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারক বিভক্তি আপনাদের সিলেবাসের প্রথমেই দেওয়া রয়েছে, কারক বিভক্তি। হুম হুম যাক, হোঁচট খেয়েছেন সকলেই তাহলে, প্রত্যেকেই হোঁচট খেলেন এটাতে, ঠিক আছে। এক দুজন সঠিক উত্তর করলেন, বেশিরভাগ জনই ভুল করেছেন, খুব সংখ্যা কম। যাই হোক, পরিক্রয়ণে সম্প্রদানাম অন্যতরস্যাম, এখানে অন্যতরস্যাম শব্দের দ্বারাই সম্প্রদানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে পরিক্রয়ণ অর্থ বোঝালে বিকল্পেই সম্প্রদান হয়, পক্ষে কিন্তু করণ কারকই হয়। তাই এখানে বৈকল্পিক কারক, যেটা সম্প্রদানই বৈকল্পিক কারক, বিকল্পে সম্প্রদানই হয়, পক্ষে হয় হচ্ছে করণ। তাই এই ধরনের যে সমস্ত বৈকল্পিক সূত্রগুলো রয়েছে সেখানে পক্ষে কোন কারক হয় আর বিকল্পে কোন কারক হয় সেটা কিন্তু একটু জেনে রাখার চেষ্টা করবেন। তাহলে এই ধরনের প্রশ্ন, একটা একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন কিন্তু হোঁচট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাই পরিক্রয়ণে সম্প্রদানাম অন্যতরস্যাম, এখানে অন্যতর অর্থাৎ বিকল্পে সম্প্রদানই হয়, পক্ষে হয় হচ্ছে করণ। তা এই ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি বলছিলেন তাদের একটু ভুল হয়ে গেল, ঠিক আছে।
20 নম্বর প্রশ্ন আমরা যাব যে প্রেমা এখানে বিকল্প রূপ করলে কি হবে? প্রেয়োত্তম, প্রেয়তা, প্রেয়ত্বা, নাকি কোনোটিই নয়? স্যার 20টা কোনটা বললেন? 20টা কোনটা অ্যান্সার হবে? 20টা এ আনসার হবে, হ্যাঁ, সম্প্রদান সংখ্যা হবে। Yes, sir. প্রেমা বিকল্প রূপ করলে কি হবে? স্যার 20টা প্রেমা একবার এর দেখান। বিকল্প রূপ করলে এই নিন। প্রেমা বিকল্প রূপ করলে কি হবে? প্রেয়োত্তম, প্রেয়তা, প্রেয়ত্বা, নাকি কোনোটাই নয়? 21 নম্বর প্রশ্নের উত্তর। একুশেরটা বি বলছে। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু প্রেমার বিকল্প রূপ করলে এদের মধ্যে কোনোটাই হবে না। ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রিয় শব্দের সাথে যদি ইমনিচ প্রত্যয় আমরা করি, ইমনিচ প্রত্যয় করলে প্রেমন শব্দ উৎপন্ন হয়। প্রেমন শব্দের প্রথম আর এক বচনে হয় প্রেমা। ঠিক আছে। এই ইমনিচের বিকল্পে 3টে প্রত্যয় করা যায়। একটা স্বয় প্রত্যয় করা যায়, একটা ইমনিচের অর্থে তল প্রত্যয় হয় এবং তোয়া প্রত্যয় হয়। ঠিক আছে। তল করলে প্রিয়তা হয়, প্রিয়তা না প্রিয়তা। ঠিক আছে। এবং আমরা যদি ত করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৈকল্পিক রূপে কিন্তু এদের মধ্যে কোনোটাই হয় না। সো প্রিয়তা হতে পারে বা প্রিয়তম হতে পারে, এই দুটো হতে পারে, যেটা একটা অপশানে নেই। তো 4 ইজ দা, অর্থাৎ কোনোটি নয়, এটাই কিন্তু উত্তর হবে অপশানের মধ্যে একটাও নেই। ঠিক আছে। আবারও বলছি, ইমনিচ প্রত্যয়, প্রেম শব্দের উত্তর যদি আমরা ইমনিচ প্রত্যয় করি, ঠিক আছে, প্রিয় শব্দের উত্তর, তাহলে প্রেম শব্দ হয়। প্রেম শব্দের সাথে তোমার ইমনিচ করলে প্রেমন শব্দ হয়, তার প্রথম আর এক বচনে প্রেমা হয়। কিন্তু এখানে ইমনিচের বিকল্পে যদি আমরা ত বা তল যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের প্রিয়তম হতে পারে বা প্রিয়তা হতে পারে, যেটা একটা অপশানে নেই। তো সে কারণে এখানে কোনোটিই নয় উত্তর হবে। ঠিক আছে, এটাকে একটু খেয়াল রাখবে। আর প্রেমন শব্দ যদি দেখি, যে প্রেমা, প্রেমানৌ, প্রেমানাহা, এরকম রূপ হয়। ঠিক আছে, অনভাগান্ত শব্দ। এরপরে যদি আমরা যাই 24 নম্বর প্রশ্ন বা 22 নম্বর, 22 নম্বরটা একটু করো। নিন সন প্রত্যয় করলে কি হবে? এখানে টাইপিং মিস্টেক একটু সম্ভবত হয়েছে। 22-এরটা না, না, নিনিন্দিস্বতী 4 নম্বর অপশনটা ঠিক আছে, নিনিন্দিস্বতী করতে পারেন, 4 নম্বর অপশনটা ঠিক আছে। ঠিক আছে। 23 নম্বর, বর্ষায়াম নদী স্ববেগেন গচ্ছতি, অশুদ্ধি সংশোধন করো প্রত্যেকে। 22 নম্বরটা। বাইশ নম্বর। 23 নম্বরটা প্রত্যেকেই বলছেন বি, অনেকেই। আচ্ছা, অবশ্যই বর্ষাসু, বর্ষা শব্দ হচ্ছে নিত্য বহুবচনান্ত হয়, তো বর্ষা সুই হবে। নদী, এখানে সবেগং, সবেগেন দুটোই হতে পারে, দুটোই ঠিক হবে, তাই ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। 24-এরটা, বিদ্বান ইব আচরতি, এক কথায় প্রকাশ করলে হবে বিদ্বায়তে, বিদ্বস্বতে, বিদ্বাস্বতে, নাকি 1 এবং 2 দুটোই ঠিক? 24 নম্বর। স্যার 23-এরটা আরেকবার বলবেন। 23-এরটা বর্ষা শব্দ নিত্য বহু বচনান্ত হয়। ঠিক আছে, তাই বর্ষাসু হবে। বর্ষাসু নদী স্ববেগম হতে পারে, স্ববেগেন দুটোই হতে পারে, তাই 2 নম্বর অপশনটা ঠিক আছে। ঠিক আছে। 4 নম্বরটা, 24-এটা প্রত্যেকে 4 বলছেন, ভেরি গুড, 4ই হবে, কারণ বিদ্বায়তে বিদ্বস্বতে, হ্যাঁ, বিদ্যা নিব আচরতি ইত্যর্থ, এই অর্থে বিদ্বায়তে এবং বিদ্বস্বতে দুটোই হয়, তাই 1 এবং 2 দুটোই ঠিক, 4 নম্বর অপশনে রয়েছে। স্তু লিট,
প্রথম পুরুষ এক বচনে কি রূপ হবে? অপশনগুলো সবকটা দেখতে পাচ্ছেন না, আমি একটু তুলে দিচ্ছি, এদিকে আছে। স্তোষতী, স্তোষতী, স্তুষতী নাকি স্তুষ্পতি? স্থূল রিট, প্রথম পুরুষ এক বচন। স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে প্রত্যেকে না। উত্তর, হ্যাঁ এই তো দেখুন না, স্থূল রিট প্রথম পুরুষ এক বচনে কি লিপ হয়? তুষ্যতি নাকি স্তোষপতি নাকি স্তোষতি নাকি তুষতি? 25 নম্বর প্রশ্ন। ভেরি গুড, অবশ্যই বি উত্তর হবে যারা যারা বি বলছেন। কারণ আমরা যদি স্তু ধাতু দেখি লট লকারের রূপ হয়, দু ধরনের রূপ পাওয়া যায়, স্তবিতি স্তুবিতঃ স্তুবন্তি এরকম হয়, বা স্তুতৌ স্তুতঃ স্তুবন্তি এরকম রূপ পাওয়া যায়, ঠিক আছে। আর যদি লিড লকারে যাই সেখানে স্তোষপতি স্তোষপতে দুটোই হয়, আত্মনেপদী পরস্মৈপদী দুটোই হতে পারে, কিন্তু এখানে স্তোষপতি রূপ রয়েছে, 2 নম্বর অপশনে যেটা রয়েছে সেটাই সঠিক আনসার, ঠিক আছে। 26এরটা পুমাস শব্দের ষষ্ঠীর দ্বিবচন পুংস, পুষয়ঃ, পুংস, পুমাংস। স্যার নিচেরটা কোনটা অ্যান্সার হবে? শেষে বলবো, লিখে রাখুন খাতায় প্রশ্ন সংখ্যা, ঠিক আছে, স্যার শেষে সব বলে দেবো, চিন্তা নেই। এখন যেটা চলছে সেটার উত্তর করুন। ভেরি গুড, যারা যারা বলছেন এ উত্তর হবে, অবশ্যই পুমস শব্দের ষষ্ঠীর এক বচনে পুংসহ হয়, ঠিক আছে, পুমান, পুমাংশ, পুমাংস এরকম রূপ হয়, ঠিক আছে। চলুন পরের প্রশ্নে, ধনুষ শব্দ 26টাও দেখতে পাচ্ছেন প্রত্যেকে, প্রথম আর এক বচনে কি রূপ হয়? ধনুংসি, ধনুংসি, ধনসি না ধনুংসি? বানানটা প্রত্যেকে লক্ষ্য করবেন, এই ধরনের প্রশ্নে বানানেই ভুল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। 27 নম্বর প্রশ্নের উত্তরে বেশিরভাগ জন বলছেন ডি, অবশ্যই দীর্ঘৌকারের মাত্রা হয়। ধনুষ শব্দ যদি আমরা দেখি দীর্ঘৌকারের মাত্রা হয়, এবং এই রূপটা প্রথমার দ্বিবচন এবং প্রথমার বহুবচন এবং দ্বিতীয়ার বহুবচন দুটোতেই পাওয়া যায়, ধনু ধনুষী ধনুংসি, ধনু ধনুষী ধনুংসি এরকম রূপ হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, আনন্দ প্রতি পদের ব্যাসবাক্য কোনটি? আনন্দম প্রতি, আনন্দস্য সদৃশম, আনন্দস্য লেশঃ, আনন্দম আনন্দম। 28 নম্বর প্রশ্ন, মিতা পাত্র একটু মিউট করতে হবে। আচ্ছা, আনন্দ প্রতি, আনন্দস্য লেশঃ আনন্দ প্রতি, সি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ 3 নম্বরটা সঠিক উত্তর, ঠিক আছে। সিন্দুরেন সদবাম, সদবাম জানামি, এটা তো প্রত্যেকেই জানো কোন কারক হবে, সেটা বুঝে বা কোন সূত্রে হচ্ছে সেটা প্রত্যেকে দেখে শুনে উত্তর করো। সাধকতমং করণম, হেতৌ, সহযুক্তা প্রধানে নাকি কোনোটাই হবে না? উনত্রিশেরটা, যারা খুব দ্রুততার সাথে উত্তর করছেন 29এরটা অনেকে পৌঁছে গেছেন, ডি বলছেন, একদমই ভেরি গুড। কারণ কোনো কিছু লক্ষণ দেখে যখন কোনো কাউকে চিহ্নিত করা যায়, ইত্যুম্ভূত লক্ষণে বলে একটি সূত্র রয়েছে, তার দ্বারা কিন্তু সেখানে
তৃতীয়া বিভক্তি হয়। তো সিঁদুর দেখে যখন তাকে আমরা বুঝতে পারছি, সদবা মানে চিহ্ন দেখে, হ্যাঁ, লক্ষণ দেখে চেনা যাচ্ছে। যেমন জটাভি তাপসঃ, জটা দেখে আমরা চিনতে পারি তিনি তাপস, তাই না? শিখাভি পরিব্রাজকঃ, শিখা দেখে চিনতে পারছি, এই ধরনের আর কি। এখানে সিঁদুর দেখে জানা যাচ্ছে তিনি হচ্ছেন সধবা। তো ইত্যুম্ভূত লক্ষণে হবে, যেটা অপশানে নেই, তাই কোনোটি হবে না। ঠিক আছে। 30, অভিজ্ঞান শকুন্তলম নাটকে বনজ্যোৎস্না বলা হয়েছে সমীলতাকে, নবমালিকা লতাকে, উদ্যান লতাকে নাকি বনলতাকে? ভেরি গুড, যারা যারা উত্তর করছেন নবমালিকা লতাকেই উত্তর হবে। বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাব। ভরদ্বাজের মতে কিরূপ গুণযুক্ত ব্যক্তিকে অমাত্য রূপে নিয়োগ করা উচিত? একটু আমরা এই জায়গাটাকে চট করে একটু পড়েও নেব, ঠিক আছে? জাস্ট আ মিনিট। একত্রিশ নম্বর প্রশ্ন, বেশিরভাগ জনই বলছেন এই। ভেরি গুড, 31-এরটা এই হবে, নিঃসন্দেহে এ হবে। কারণ সহাদ সহ অধ্যায়িনঃ অমাত্যান কুর্বীতঃ, এটাই ভারদ্বাজ বলেছেন। কারণ তেহি অস্য বিশ্বাসাহ ভবন্তি, তারাই বিশ্বাসযোগ্য হয়। ঠিক আছে। কিন্তু বিশালাক্ষ এটা মানেন না। বিশালাক্ষ বলছে যেহি অস্য গুহ্য সধর্মান অমাত্যান কুর্বীতঃ, যিনি তার গুপ্ত বিষয়, গোপন বিষয় সম্পর্কে জানবেন তাকেই অমাত্য করবে। এভাবে প্রত্যেকটার মত রয়েছে। বিশালাক্ষ বা পরাশর প্রত্যেকে নিজের নিজের মত বলেছে। ঠিক আছে। তো এখানে সহাধ্যানী অমাত্যান করবে, তো সহ অধ্যায়ীদের অমাত্যান, সহপাঠীদের অমাত্যের কথা বলা হয়েছে, ভরদ্বাজ বলেছেন। তো এই অপশন হবে। কৌটিল্য রচিত অর্থশাস্ত্র গ্রন্থে অমাত্যোৎপত্তি সম্পর্কে কে ভীষ্মের মতকে মানেননি? অর্থাৎ ভীষ্মের মতকে, যেমন একটু আগে আমি বললাম, ভারদ্বাজ যেই বললেন, বিশালাক্ষ তাকে খণ্ডন করে বললেন যে ইহি অস্য গুহ্য ধর্মান স্থান অমাত্যান করিতে হবে। এভাবে ভারদ্বাজের মত বিশালাক্ষ খণ্ডন করেছেন। একইভাবে ভীষ্ম অর্থাৎ কৌনপদন্ত একটি মত বলেছেন যে পিতৃ পৈতামহান অমাত্যান কর্জিত, অর্থাৎ পিতা বংশ পরম্পরা ক্রমে আর কি অমাত্য নির্বাচন করতে হবে। ঠিক আছে। এটা কৌনপদন্ত বলেছেন। তার মতকে খণ্ডন করেছেন কি? বিশালাক্ষ, নাকি বাতব্যাধি, নাকি পিশুন, নাকি বাহুদন্তী পুত্র? বত্রিশ নম্বর প্রশ্ন। অপশন জানি, দিয়েছি, দেখুন। যারা যারা বলছেন 2 অবশ্যই বাতব্যাধি হবে। কারণ বাতব্যাধি তার মতকে খণ্ডন করে বলেছেন যে নীতিবিদ ও নবা অমাত্যান পূর্বিত, অর্থাৎ নীতিবিদ কোন নতুন অমাত্যকে নিয়োগ করার কথা বলেছেন। এ কৌনপদন্ত, ঠিক আছে, সরি, বাতব্যাধি। তার মতকে আবার খণ্ডন করেছেন হচ্ছে বাহুদন্তী পুত্র। তিনি কি বলছেন যে অভিজন প্রজ্ঞা শৌচ শৌর্যানুযুক্তান অনুরাগ যুক্তিয়ান অমাত্যান কর্বিতা, এরম বলেছেন। অর্থাৎ সদ্বংশজাত, প্রজ্ঞাবান, পবিত্র, পরাক্রমশালী এবং রাজার প্রতি যিনি অনুরক্ত হবেন, এরম ব্যক্তিদের অমাত্য পদে নিয়োগ করার কথা বাহুদন্তী পুত্র বলেছেন। ঠিক আছে। তো 32-এরটা হবে বি উত্তর। আমরা 33 নম্বর প্রশ্নে চলে যাব। মনুর মতে রাজা কোন দেবতার সমান নয়? ইয়ম, বায়ু, অগ্নি না বিষ্ণু? একটু মিউট করতে হবে। কে এরম করছেন? যদিও বা তিনি করেননি, তার বাড়ির বাচ্চাটি করছে, তো মিউট করে দিন। তেত্রিশ। আচ্ছা, প্রত্যেকেই, এটা একদম সহজ প্রশ্ন। মনুসংহিতার 7ম অধ্যায়ে বলা হয়েছে ইন্দ্র অনিল ইয়মার্কাণাম অগ্নি চ বরুণস্য চ চন্দ্রবিত্তে স্বয়ৌ চৈব মাত্রা নিত্য শাশ্বতীম, অর্থাৎ ইন্দ্র, বায়ু, যম, অগ্নি, সূর্য, বরুণ, চন্দ্র এবং কুবেরের সারভূত, অর্থাৎ 8 জনের সারভূত অংশ নিয়ে ঈশ্বর বা ব্রহ্মা রাজাকে সৃষ্টি করেছেন, এ কথা বলা আছে।
তো বিষ্ণু তো এখানে নেই, তাহলে 4 নম্বর অপশনটাই হবে। কথা সতীশ সাগরের রচয়িতা সোমদেব কার সভাকবি ছিলেন? সুদর্শনের, অনন্তের, ধবলচন্দ্রের নাকি যশবর্মণের? 34 নম্বর প্রশ্ন। ভেরি গুড। ম্যাক্সিমাম জন আপনারা বি বলছেন, বি ইজ দ্য রাইট অ্যান্সার। সোমদেব কাশ্মীর রাজা অনন্তের রাজদরবারে কবি হিসাবে নিযুক্ত ছিলেন, তাই অনন্তই হবে। তারপরের 35 নম্বর প্রশ্নটা, নিচের বিকল্পের মধ্যে সাত্ত্বিক পুরাণ নয় কোনটি? কোনটি সাত্ত্বিক পুরাণ নয়? বামন পুরাণ, বরাহ পুরাণ, গরুড় পুরাণ নাকি পদ্ম পুরাণ? এই প্রশ্নটা তো বিভিন্ন বৈকল্পিক উত্তর পাচ্ছি, এই জায়গাটা তো সকলেরই একদম সঠিকভাবে জানা দরকার। এইখানে কি করে আমরা একাধিক উত্তর পাই? কেউ বি বলছেন, কেউ ডি বলছেন, কেউ এ বলছেন। এটা কি করে হয়? সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ এবং তামসিক পুরাণ, 3 ধরনের পুরাণ রয়েছে। তার মধ্যে বরাহ পুরাণই তো, বামন পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ এগুলো সবই তো সাত্ত্বিক পুরাণের মধ্যে পড়ে। বরাহ পুরাণই তো একমাত্র জানি রাজসিক পুরাণ, এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে, তাই না? হুম। বামন পুরাণ হবে স্যার। স্যার বামন পুরাণই তো হবে, বরাহ তো পুরাণ, সাত্ত্বিক পুরাণ। বরাহ সাত্ত্বিক পুরাণ। হ্যাঁ বৈষ্ণব পুরাণের মধ্যে কি কি গুলো রয়েছে? হ্যাঁ বিষ্ণু, স্যার, হ্যাঁ বিষ্ণু, ভাগবত, নারদ, পদ্ম। তামসিক, দাঁড়ান একটু একটু আমাকে, বিষ্ণু, গরুর, পদ্ম, বরাহ, ভাগবত এগুলো রয়েছে, নারদীয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা বরাহ রয়েছে, বামন পুরাণটা নেই। হ্যাঁ হ্যাঁ রাইট, সবই বামন পুরাণ বরং তোমার রাজসিক পুরাণের বামন মধ্যে রয়েছে, পুরাণ, বারণ, রাজস্বিক বামন, পুরাণ। ভবিষ্য, হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে, এটা বামনই, রাইট, ঠিক আছে, বরাহ হবে, বামন। ওকে চলুন। তামিল ভাষায় রচিত রামায়ণ কি? রামচরিত মানস, না তরবেয় রামায়ণ, নাকি ভানু দত্ত রচিত রামায়ণ, না কিম্ব রামায়ণ? এটা সহজ, প্রত্যেকে উত্তর প্রায় করেছেন, কিম্ব রামায়ণই হবে এটা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। মালতী মাধব নাটকে বিদূষকের নাম কি? মালতী মাধব নাটকে বিদূষকের নাম বসন্ত, মৈত্রেয়, মাধব্য নাকি কোনোটিই নয়? 37 নম্বর প্রশ্নের উত্তর করুন প্রত্যেকে। কারণ ভগবতীর যে নাটক তাতে কোনো বিদূষক নেই, বিদূষকহীন নাটক, তাই কোনোটি না হবে। বসন্তক হচ্ছে আমাদের উদয়নের যে স্বপ্নবাসব দত্তমের নায়ক, সরি বিদূষক। মৈত্রেয় হচ্ছে মৃচ্ছকটিকের বিদূষক। মাধব্য অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষক। আহ মালতী মাধব এসবে তো কোনো বিদূষক নেই, তাই কোনোটি না হবে। পরেরটায় 38, দূরে কিঞ্চিত क्षणमपि ন পার্শ্বে রথ যাওয়াত, এখানে শ্রোতা কি? বৈখানস, রাজা, সারথি নাকি কোনোটি না? অভিজ্ঞান শকুন্তলমের এটি নাটক, এর প্রথম অঙ্কেই রয়েছে এই শ্লোক বা শ্লোকের চরণটি। যদা লোকে সূক্ষ্মম ব্রজতি সহসা তৎ বিপুলতাম, যদর্ধে বিচ্ছিন্নম ভবতি কৃৎসন্ধান ইব তৎ। এটা 10 নম্বর শ্লোক কি 9 নম্বর? ঠিক আছে, এটা রাজা যখন রথ নিয়ে ছুটে চলেছে হরিণেরকে তাড়া করতে করতে, তখন আহ সারথীর উদ্দেশ্যে বলছেন। ঠিক আছে, তো সারথী এখানে শ্রোতা হবে। মনুসংহিতা গ্রন্থে গোবিন্দ রাজেন কা टीका रचिता?
গোবিন্দরাজের দ্বারা রচিত টিকার নাম কি? মনুসংহিতা টিকাগুলোকে আমরা একটু স্মরণ করে নেব। দেখাই যাচ্ছে না। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা, যার দেখা সেটা যাচ্ছে না বলতে বললাম। লেফট করে গিয়ে কথা বলবেন না, আমি বলছি যাদের দেখা যাচ্ছে না লেফট করে আরেকবার জয়েন করুন, অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, 39 নম্বরের উত্তর না, সারথি শ্রোতা, রাজা হচ্ছে বক্তা। সারথি শ্রোতা, রাজা বক্তা। শ্রোতাকে সারথি শ্রোতা হবে। ঠিক আছে, 39-এরটা 2 উত্তর হবে, বি। হ্যাঁ, মন্ম স্বয়ানুসারিণী। মন্যর্থ চন্দ্রিকা হচ্ছে রাঘবানন্দের। আমি সব বলে দিচ্ছি, একটু শুনুন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, টাইপিং এ মিস্টেক থাকতেই পারে, আমি আগেই বলেছি অবশ্যই। ঠিক আছে, মন্যা স্বয়ানুসারিণী বা মনু টিকা দুটো নামেই পরিচিত গোবিন্দরাজের টিকা। আবারও বলছি, মন্যা স্বয়ানুসারিণী এই নামেও পাওয়া যায়, আবার মনু টিকাও বলা হয়েছে। ঠিক আছে, সারিণীতে মূর্ধন্যয় দীর্ঘই হওয়ার কথা। যিনি বললেন টাইপিং মিস্টেক আছে, অবশ্যই বানানে ভুল আছে, মূর্ধন্যয় দীর্ঘই হবে। এরপরে মনুভাষ্য যদি দেখি, মনুভাষ্য আমাদের লিখেছেন হচ্ছে মেধাতিথি, আর মন্যর্থ চন্দ্রিকা রাঘবানন্দের লেখা। এছাড়া মন্যর্থ বিবৃতি রয়েছে সর্বজ্ঞ নারায়ণের, মুক্তাবলী টিকা রয়েছে কুল্লুক ভট্টের। ঠিক আছে, এছাড়া আরো অনেক টিকা, নন্দিনী টিকা রয়েছে নন্দনাচার্যের, অনেক টিকা রয়েছে। চলুন আগে আমরা যাই পরের প্রশ্নে, যে অদর শব্দের স্ত্রীলিঙ্গে চতুর্থীর এক বচনে কি রূপ হয়? অশ্বই, অশ্মই, অমুষ্ময়ী নাকি অমুষ্ময়ী? 40 নম্বর প্রশ্নের উত্তর কি? চল্লিশেরটা এ, কেউ বলছেন সি। অদর শব্দের 3টে লিঙ্গই ভালো করে পড়বেন, যাদের যাদের ভুল হচ্ছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, 3টেই পড়বেন ভালো করে। স্ত্রীলিঙ্গে অসৌ, অমু, অমুহু, অমুম, অমু, অমুহু, অমুয়া, অমুভ্যাম, অমুভি, অমুস্বই, অমুভ্যাম, অমুভ্য, এরকম রূপ হয়। অমুস্বই, অর্থাৎ 3 নম্বর অপশনটা সঠিক হবে। ঠিক আছে, আর অমুষ্ময়ী এটা পুংলিঙ্গে হয়। সি, সি ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন, সয়েথে, সয়াথে, সেথে নাকি কোনোটিই নয়? 41 নম্বর প্রশ্ন। সেতে, সয়াতে, সেরাতে এরকম রূপ হয়। ঠিক আছে, সেতে, সয়াতে, সেরাতে, শেষে, সয়াথে, শ্বেতবে, স্বয়ে, স্বেবহে, স্বেমহে, অর্থাৎ সয়াথে। বি নম্বর অপশন, বি অপশন 2 একদম সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে শুদ্ধং বাক্যম চিনুত, শুদ্ধ বাক্য চয়ন করো। 42 নম্বর, বালকः অধ্যাপকেন পুস্তকম পঠতি, বালকেন অধ্যাপকম পুস্তকম পঠতি, বালক অধ্যাপকাৎ পুস্তকম পঠতি, নাকি এ আর সি দুটোই হবে? এই অশুদ্ধি সংশোধন এখানেই বেশিরভাগের সমস্যা হয়। তা অধিকাংশ জনের উত্তর ঠিকই হচ্ছে, এটা তো সহজ একদম, কারকের একটু নলেজ থাকলে এটা পারা যাবে। একদম সহজ অশুদ্ধি এটা। যারা যারা সি বলছেন একদম ঠিক। আহ কোন সূত্র দিয়ে হয়েছে? টাইপিং করে। হ্যাঁ, আখ্যাত উপযোগে বলি, আখ্যাতা যুক্ত উপযোগ। এখানে আখ্যাতা সি, উপযোগ অর্থ বোঝালে
বালক অধ্যাপকের কাছ থেকে পুস্তক পাঠ করছে। ঠিক আছে, কারকের একটু নলেজ থাকলে এটা তো সঠিক হবে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। আহ তারপরের প্রশ্নটাতে কি রয়েছে, আরেকটি অশুদ্ধি সংশোধন রয়েছে। অহং শুচি জলম পেয়ম অস্য বাক্যস্য শুদ্ধ রূপম अस्ति। ময়া শুচি জলহ পেয়ম, ময়া শুচি জলম পেয়ম, অহম শুচি জলম পেয়ম, নাকি কোনটি সঠিক না? এটা শব্দরূপ থেকে প্রয়োগ এসছে। সূচি শব্দের প্রয়োগ সঠিকভাবে জানলে এটা পারা যাবে, সহজই আছে একদম। 43-এরটা, এবং একটু বাচ্চের নলেজ থাকতে হবে। বাচ্য এবং শব্দরূপের প্রয়োগ একটু জানলেই হবে। কর্মবাচ্যের প্রয়োগ রয়েছে ময়া সূচি জলম পেয়ম, কারণ সূচি শব্দ সূচি, সূচিনি, সূচিনি, সূচি, সূচিনি, সূচিনি এরম রূপ হয়। ঠিক আছে, তো ময়া সূচি জলম পেয়ম যারা বললেন তাদেরটাই ঠিক হবে। বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, নিচের বাক্যগুলির মধ্যে শুদ্ধ বাক্য চয়ন করুন। 44-এরটা, 44-এরটা কি বলছে? 44-এরটা বালহ বিদ্যালয়ং গচ্ছতি। ঠিক আছে, বালকটি বিদ্যালয়ে যাচ্ছে। বালহ বিদ্যালয়ং গময়তি, বালহ বিদ্যালয়ে গচ্ছতি। আর উপরিযুক্তেষু একস্মাৎ অধিকঃ, উপরের মধ্যে একটার থেকে অধিক। ম্যাক্সিমাম জন মানে সবাই এই প্রশ্নের উত্তরটা একটু ভুল হয়ে গেল, এটা হোঁচট খেলেন প্রত্যেকেই। যাই হোক, হতেই পারে। বাচ্চটা একটু দেখতে হবে, এখনো পর্যন্ত বাচ্চটা দেখার একটু দরকার রয়েছে। বাচ্চতে কোন জায়গাটা দেখতে হবে? নিচ প্রত্যয়ের প্রয়োগ করে যেখানে বাচ্চ হচ্ছে, নিচ প্রত্যয়ের প্রয়োগ করে, এখানে গম ধাতু নিচ করে গময়তি হয়েছে, সেখানে কিন্তু দুটোই ঠিক। ঠিক আছে, বালহ বিদ্যালয়ং গচ্ছতি যেমন ঠিক, বালহ বিদ্যালয়ং গময়তি এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, তাই দুটোই ঠিক যেহেতু, তাই একের থেকে অধিক ঠিক। একস্মাৎ বা উপরিউক্তেতু একস্মাৎ অধিকঃ, উপরে যে অপশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে একের অধিক ঠিক, অবশ্যই এ এবং বি দুটোই ঠিক, তাই ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, একটু এখানে বাচ্যটাতে নিচ প্রত্যয়, ত প্রত্যয় ইত্যাদি প্রত্যয়ের যোগে যেখানে বাচ্চগুলো হচ্ছে সেই জায়গাগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, স্যার অপশন বিটাতে তো বালং আছে তো। হ্যাঁ বালং হবেই তো, বালং হবে না? আচ্ছা আচ্ছা। বালংই তো হবে ওখানে। নিচ প্রত্যয় প্রয়োগের এই নিয়মই আছে, দেখবেন একটু নিচ প্রত্যয়ের প্রয়োগটা আমি আলোচনা আহ পরে যদি কোনোদিনও ক্লাসে আলোচনা করবো। বাচ্চা নিয়ে তো আপনাদের ক্লাস নেন, শ্রীমন্ত স্যার নেবেন, বিবেক স্যার আছেন। কর্তায় তৃতীয়া উদাহরণ কোনটি নয়? কর্তায় তৃতীয়া, রামেণ দুর্গা পূজিতা, বাণেন রাবণ হতঃ, বালকেন চন্দ্র দৃষ্টঃ, মায়া দৃশ্যতে। 45-এরটা একদম জলের মতো প্রশ্ন। হুম, কারণ এখানে বাণেন রাবণ হত, এখানে কিন্তু কর্তৃকরণেয় তৃতীয়া, এই অর্থে করণে তৃতীয়া হচ্ছে। যাই হোক, বাণের দ্বারা, বাদ বাকি গুলো কর্তায় তৃতীয়া রয়েছে, অসুবিধা নেই। বি উত্তর হবে বা দুই উত্তর হবে। পণ্ডিত মূর্খা, এই ব্যাস বাক্য এখানে কোনটা হবে? ব্যাস বাক্য যদি করা হয় য পণ্ডিত স মূর্খ, ये পণ্ডিতা তে মূর্খা, না পণ্ডিতাশ্চ মূর্খাশ্চ, নাকি পণ্ডিতা মূর্খা?
46 কেউ এ বলছেন, কেউ বি বলছেন। ঠিক আছে, বি হবে, এটা কর্মধারায় সমাস হবে, যে পণ্ডিতা তে মূর্খাহা। ঠিক আছে, এটা পরেরটায়, ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে ঋগ্বেদের কটি শাখার উল্লেখ করেছেন? সাতচল্লিশ। পঁয়তাল্লিশের আনসারটা বি হবে। ঠিক আছে, ইয়ে পণ্ডিতাহা তে মূর্খাহা বললাম। আচ্ছা, 47টা ডি বলছেন কেউ কেউ, কেউ বি, কেউ এ, অনেক রকম উত্তর পাচ্ছি। আচ্ছা, 21টি বলেছেন পানিনি। ঠিক আছে, তার মহাভাষ্যে। ঠিক আছে, 5টি যদি আমরা দেখি, 5টি চরণবুহ বা শৌনক 5টি বলেছেন। 9টি কে বলেছেন? 9টি বলেছেন বিষ্ণু পুরাণে। যদি আমরা একটু লক্ষ্য করি, বিষ্ণু পুরাণে 9টি কথা বলা আছে। আর ভর্তৃহরি তার বাক্যপদীয় 15টির কথা বলেছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। 15 উত্তর হবে, 4 অপশন। ভূমা নিন্দা প্রশংসাসু নিত্য যোগে অতিশয়ানে সংসর্গে অস্তি বিবক্ষায়াম ভবন্তি মতবাদয়ঃ। এখানে কোনটা নিত্যযোগের উদাহরণ? 48, উদরিণী কন্যা, না সিঁড়ি ভিক্ষাহ, রূপবান, না দণ্ডী পুরুষ? ভেরি গুড, ম্যাক্সিমাম জনই বি বলছেন। বি হবে, কারণ নিন্দা অর্থে আমরা যদি দেখি, সেখানে কুকুদুবর্তী কন্যারাম বলা আছে, প্রশংসা অর্থে রূপবতী কন্যা বলা আছে, নিত্যযোগ অর্থে ক্ষীরি বৃক্ষ, অতিশয় অর্থে উদরিণী কন্যা, সংসর্গ অর্থে দণ্ডী পুরুষ। হ্যাঁ, এরাম পাওয়া যায়। ঠিক আছে, আর প্রশংসা অর্থে রূপবান রয়েছে। যাই হোক, এটা ক্ষীরি বিক্ষাহ হবে, বি এর উত্তর, মানে 2 নম্বর ক্ষীরি অপশন। ভিক্ষু বঙ্গানুবাদটা কি হয়? বঙ্গানুবাদ? বঙ্গানুবাদ বলতে ওর এর মানেটা অর্থ? কি? ক্ষীরি হ্যাঁ, অর্থ স্যার, অর্থ। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের মানে ক্ষীরি বিক্ষর অর্থ বলতে এখানে নিত্যযোগ। নিত্যযোগ কার কার মধ্যে থাকে বলো তো? নিত্য অর্থের, নিত্য শব্দের অর্থ কি এখানে? নিত্যযোগে যেসব নিত্যর গাছ অর্থ কি? নিত্য হুম, মানে যেটা সবসময় সঙ্গে থাকে, নিত্য মানে যেটা সমুদ্রে, সর্বদা হ্যাঁ, সর্বদা সমুদ্রে সবসময় লবণ সঙ্গে থাকে। যেমন সেটা। হ্যাঁ, নিত্য মানে যেটা সর্বদা সঙ্গে থাকে। এখানে ক্ষীরি শব্দের অর্থ হচ্ছে, এখানে ক্ষীরি শব্দ যেগুলো গুণযুক্ত। হ্যাঁ, মানে কিছু ঔষধি বৃক্ষ রয়েছে, ঠিক আছে, যাদের মধ্যে গুণ সর্বদাই বর্তমান থাকে, তাদের মধ্যে নিত্য বিদ্যমান থাকে, নিত্য যোগ থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। মানে আয়ুর্বেদী যে ঔষধগুলো রয়েছে, আয়ুর্বেদী যে বৃক্ষগুলো রয়েছে, তাদের মধ্যে কি গুণ সব সময় বিদ্যমান থাকে, কোনো না কোনো গুণ তাদের মধ্যে রয়েছে। যে কোনো বৃক্ষের মধ্যে তো গুণ অবশ্যই, প্রত্যেক বৃক্ষেরই কিছু না কিছু গুণ রয়েছে। কিন্তু বিশেষত আয়ুর্বেদিক যে বৃক্ষগুলো হয়, তাদের মধ্যে তো কোয়ালিটি বা গুণ নিত্য বিদ্যমান থাকে। তাই এটা নিত্যযোগ অর্থে ক্ষীরি বৃক্ষ। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, যা হস্তপাদেষু বিংশতয়ঃ অঙ্গুলয়ঃ, এখানে অশুদ্ধি সংশোধন করুন। হস্তপদয়োঃ বিংশতি অঙ্গুলয়ঃ, হস্তপাদয়োঃ বিংশতি অঙ্গুলয়ঃ, হস্তপাদস্য বিংশতি অঙ্গুলয়ঃ, নাকি হস্তপাদে বিংশতি অঙ্গুলয়ঃ? 49, আমরা প্রায় শেষের দিকে পৌঁছেছি। একজন বলছেন যেগুলো আকন্দকার টেপেকার, যেগুলোর মধ্যে আঠা জাতীয় পদার্থ বিদ্যমান থাকে।
অন্য অর্থ পাওয়া যায়, ভেষজ ও ঔষধি গুণ যার মধ্যে নিত্য বিদ্যমান থাকে তাকেও বলা হয় কীটনাশক। আচ্ছা, বলছেন 2, কোনটাতে 2 সি বি 49টা। আচ্ছা, হস্ত পাদে হবে এটাতে, ঠিক আছে? কারণ সমাহার দ্বন্দ্ব যেখানে হয় না, সমাহার দ্বন্দ্ব নিত্য প্রথমান্ত হয়, হ্যাঁ, এক বচনে প্রয়োগ হয়। তাই এক বচনে যদি প্রযুক্ত হয় তাহলে সেটা হস্তপাদে হওয়া দরকার, তাই না? তাই হস্তপাদস্য তো হবে না, হস্তপাদয়ও হবে না, তাই হস্তপাদে হবে। এবং বিংশতি, বিংশতি শব্দ হচ্ছে সংখ্যাবাচী শব্দ, এবং আমরা জানি যে 19 থেকে শুরু করে 100 পর্যন্ত সব শব্দ একবচন অন্ত হয়, বিংশতিই হবে, ঠিক আছে? তাই বিংশতি অঙ্গুলয় হয় এরকম হবে, তাই ডি হবে এটা। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অশুদ্ধি সংশোধনের জায়গাটা একটু ভুল হয় সকলেরই, যাই হোক। কুস্ফিতম সিদাতি এক কথায় প্রকাশ করলে কি হবে? শাসদ্যতে, শসদ্যতে, শেষিচ্ছাতে না শেষিচ্ছাতে? ভেরি গুড। যারা এ বলছেন, বি হবে না এটা, শাসদ্যতেই হবে। হুম, জং প্রত্যয় হয়েছে এখানে, হ্যাঁ, জং প্রত্যয় করে হয়েছে শাসদ্যতে। আনসারটা আরেকবার বলুন স্যার। এ অম্বরং 50-এরটা এ হবে, বি হবে না, শাসদ্যতে হবে। হুম, 50-এরটা যারা বি বলছেন হবে না। 51টা শ্বাস কিয়প, শাস্তি, শিষ্য, শাসতি কোনোটিই নয়। অবশ্যই শাস্তি হবে, ম্যাক্সিমাম জন বি উত্তর বলছেন। 51টা শিষ্য হবে, বি উত্তর হবে। শ্বাস কিয়প, শিষ্য, কিয়প প্রত্যয় করে শিষ্য হবে এখানে। হেতু তৃতীয়ার উদাহরণ কোনটা? রামেন তুল্য নাস্তি, জবেভ্য গাং বারায়তি, বালিকা দুঃখেন রোদিতি। একদম সহজ, একদম সহজ প্রশ্ন, 10টি। এরপরে আছে তোমাদের স্যার বলছিলাম কি শ্বাস, স্যার 51টা বলছিলাম, শ্বাস তো ক্যাপ শিষ্য হয়, হ্যাঁ আমি এক শিষ্য, জায়গায় হ্যাঁ পড়েছিলাম শিষ্য। শিষ্যর বিসর্গ হয়। হ্যাঁ, আর একটা স্যার শ্বাস যোগ ক্যাপ মানে কয় জফলা প, ওখানে আমি আছে আমি শুধু আমি শেষে শিষ্য বলে মানে দেবো, আহ, ঠিক আমি আছে। পরে বলে দিচ্ছি, আমি আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকে উত্তর করুন 52টা, তাও আমি বলে দিচ্ছি। 51 যিনি প্রশ্ন করলেন তার প্রশ্নের উত্তর বলছি। বিভক্তি লাগানোর পর শিষ্যতে বিসর্গ হয়, বিভক্তহীন করেও প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে বিভক্তি যখন প্রয়োগ করি না আমরা তখন শিষ্য হয়, ঠিক আছে? শিষ্য এটা প্রাতিপদিক, তার প্রথম আর এক বচনে বিসর্গ লাগিয়ে শিষ্য হয়, তাই কোনোটাই ভুল নয়। 52টা হেতু অর্থে তৃতীয়ার উদাহরণ বালিকা দুঃখেন রোদিতি, 3 নম্বর প্রত্যেকেই বলছেন একদম ঠিক। 53 নম্বরটার উত্তর একটু, 53টা পুরোটা অপশন দেখা যাচ্ছে না, একটু আমি তুলে দিচ্ছি। ভর্তুর বিপ্রকৃতা কিশোরোষণতায়া মাসমহ প্রতিপম গামহা, এটা কার উক্তি এবং কোথায় রয়েছে? বক্তাই বা কি? আচ্ছা, এখানে যদি বক্তার জায়গায় শ্রোতাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হতো তাহলে কোন অপশনটা উত্তর হতো, একটু টাইপ করে বলুন তো। বক্তা যারা বলছেন সি, একদম ঠিক, অবশ্যই বক্তা সি হবে। যদি শ্রোতা বলা হতো তখন কিন্তু উত্তরটা পরিবর্তন হয়ে যাবে, উত্তরটা তখন 2 হবে। কারণ কর্ণমুনি চতুর্থ অঙ্কে যখন পতিগৃহে যাচ্ছেন শকুন্তলা, তখন কিন্তু তাকে উপদেশ দিয়েছেন, তার মধ্যে শুশ্রূষস্য গুরুন কুরুহু প্রিয় সখী বৃত্তিম সপত্নী জানি, এই কারিকাটা বলেছেন। তো ওখানেই কিন্তু এই লাইনটি রয়েছে, ঠিক আছে, চতুর্থ অঙ্কে। সরমা ঢক, সারমেয়, সরমেয়, সরমা না সরম্য, কোনটা হবে? প্রত্যেকে উত্তর করে।
সারমেয় হবে, এই ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে সঠিক উত্তর করেছেন। চলুন পরের প্রশ্নে চলে যাই। পথিন পঞ্চমী 1 বছর, আবার পথিন শব্দ থেকে আবার একটা প্রশ্ন চলে এসছে, রিপিটেশন। যাই হোক, সরি, পথিন শব্দ একটা হয়ে গেছে। পঞ্চমী 1 বছর কি হবে? প্রত্যেকে উত্তর করুন। বি, ভেরি গুড। পথ হবে, পথঃ পথিভ্যাম পথিভ্য, একটাই হয়। আচ্ছা, সুমতি রাজা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সুমতিহি রাজা, 56। সুমতিহি রাজা নাকি সুমতি রাজাহা নাকি সুমতিহি রাজাহা? ছাপ্পান্ন। প্রত্যেকেই প্রায় বি বলছেন, অবশ্যই ভেরি গুড, বি হবে, সুমতিহি রাজা। আমরা 57 নম্বর প্রশ্নে যাব। 57 নম্বর প্রশ্নে ছক মেলানো এসছে, বনম বনানী, তার সাথে অরণ্য মহাবন। বনমের অর্থ আর বনানীর অর্থ মিলিয়ে কোনটা হবে সেটা দেখো। একদম 4টে অপশন এটাতে সেভাবে দেওয়া নেই। প্রশ্নটা আর একটু ইজি লেভেলের হয়ে গেছে খুবই। এই হবে এটা, প্রত্যেকে বুঝতে পারবে। বনম মানে অরণ্য, বনানী মানে মহাবন, ঠিকই আছে এখানে। আচ্ছা, প্রণম্যয়ের বিকল্প রূপটি কি? প্রণত, নমস্কার, প্রণীত না নমস্কৃত্য? সবকটাই ভুল। হ্যাঁ, প্রণত্য, জফলা। ওখানে প্রণত হতো। এখানে উপরের না অপশনে টাইপিং মিস্টেক হয়ে গেছে, বুঝতে পেরেছো? এটা প্রণত্য হবে। হুম। কিন্তু তয়বাটা পড়েনি, টাইপিং মিস্টেকে এটা হয়ে গেছে। কারণ হবে যে হ্যাঁ হ্যাঁ, প্রণত্য হতো, জফলা। হম হম, লিয়ক প্রত্যয় এটা প্রণত্য হতো। প্রপূর্বক নিয়ম ধাতুর লিয়ক করে প্রণম্য প্রণত্য দুটোই রূপ হয় বৈকল্পিকে। ঠিক আছে, যাই হোক। 59 নম্বর, অহং ত্বাং ভক্ষয়িষ্যামি, এখানে কোন সূত্রে? প্রয়োজনার্থে তৃতীয়া, তুমুন অর্থে চতুর্থী, কর্মণি দ্বিতীয়া নাকি কোনোটিই না? মানে ত্বাং পদে কোন সূত্র এখানে গৃহীত হবে? ঊনষাট, কর্মণি দ্বিতীয়া, অবশ্যই কর্মণি দ্বিতীয়াতে এখানে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। 60 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রে যে 5 জন, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম ক্রমটা, ভারদ্বাজ তার মতকে খণ্ডন করেছেন, তার মত এই ক্রমটা রয়েছে এখানে। ক্রমটাও কিন্তু পরীক্ষায়, যদিও বা এখনো পর্যন্ত ক্রম এভাবে দেয়নি, কে জানে এবারের প্রশ্নে দিলেও দিতে পারে। সবার প্রথমে ভারদ্বাজের পর ভারদ্বাজের মত বিশালাক্ষ, বিশালাক্ষের পর পরাশর, তারপর পিশুন, পিশুনের পর কৌনপদন্ত, অর্থাৎ অপশন ডি এটা একদম ঠিক। ভেরি গুড। মোটামুটি 60টা প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, একটু বেশি সময় লেগেছে। 53 অ্যান্সারটা হবে হচ্ছে কর্ণমুনি যখন শকুন্তলা যাচ্ছে প্রতিগৃহে, তাকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি অন্যতম উপদেশ এটি। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি। কারোর যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা কোনো প্রশ্নে কোনো সংশয় থেকে থাকে বলুন, তার যথাসাধ্য 8 নম্বর প্রশ্নের উত্তর।
পিডিএফটা গ্রুপে স্যার দিয়ে দেবে, চিন্তা করছো কেন তোমরা? বুঝছে না তো খুব ভালো হয়েছে ক্লাসটা, প্রত্যেকদিন নেবেন এরকম। স্যার বিকালের ক্লাসটায় পিডিএফ এখনো আসেনি স্যার। বলছিল দিবে, এখনো আসেনি। নিশ্চয়ই দিনের শেষে দিয়ে দেওয়া হবে তোমাদের, নিশ্চিন্ত থাকো, অবশ্যই পেয়ে যাবে তোমরা। আচ্ছা, যিনি 8 নম্বর প্রশ্নের, হ্যাঁ আপনাদের এই কিছুদিনের মধ্যে আমি আরো 4টি ক্লাস নেব কোশ্চেন আনসারের ওপর, ঠিক আছে, চিন্তা নেই। থ্যাংক ইউ স্যার, খুব ভালো হয়েছে। কি বলবেন ষোলোটা? হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে, আচ্ছা। আপনি করাবেন কোশ্চেন অ্যান্সারের ক্লাস। স্যার 16 বলছিলাম নম্বর প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রতিদিন করাবেন, ভালো হবে। অকতে কিভাবে পঞ্চমী হলে একটু বলে দিন। হ্যাঁ স্যার, অকস্ববর্ণে স্যার বলছিলাম এই ক্লাসটা একদমই কি না। পরে আবার দেখা যাবে স্যার? হ্যাঁ দেখা যাবে হয়তো, চিন্তা নেই, ঠিক আছে। এটা তো স্যার আগে থেকে বলেনি, হুট করে দিয়ে দিয়েছে ক্লাস। বুঝতে পেরেছি। একটু আগে থেকে বললে ভালো হয়, মানে অ্যাকচুয়ালি আমি সবসময় কি ফোনের এই হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকবো নাকি? না পড়াশোনা বাদ দিয়ে আগে থেকে বলে দেয় না কিচ্ছু না। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি কথা বলে রাখবো, যদি কোনো একটা আমাদের তো রুটিন কালকে আপনাদের থেকে বলে বানিয়ে দিয়ে দিয়েছে। দেওয়া যায় আগে থেকে। একটু আগে বলে দিলে ভালো হয়, আমরা ইম্পর্টেন্ট ক্লাসগুলো তো মিস করে যেতাম, আজকে তো জয়েনই হতাম না। ঠিক আছে, আমি কালকে জানি। বলেছিল তো, কালকেই তো বলা হয়েছিল, মেসেজ দিয়েছিল না? কালকেই তো আমরা পেয়েছি স্যার, নির্দেশ পেয়েছি কালকেই। আচ্ছা, তাহলে গ্রুপটা হয়তো না, ফলো কোন করা হয়। স্যারের ক্লাস বলে দিলে একটু মেনশন করলে ভালো হতো, কোন স্যার নেবেন এটাও বলে দেওয়া উচিত। হ্যাঁ স্যারের নাম বলা হয়নি। বুঝতে পেরেছি। স্যারের নাম বলা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছে, চিন্তা নেই। যাই হোক, অক শব্দে যিনি বলছিলেন যে পঞ্চমী হয়েছে না কি হয়েছে, পঞ্চমীর 1 বছরে এটা অক হয়েছে। হ্যাঁ, এবার কিভাবে হয়েছে আমাকে তাহলে অনেকগুলো সূত্র, তসমাদ অর্থে হয়েছে, কি অর্থে হয়েছে সবকটা মেনশন, তসমিন অর্থে তো হলে সপ্তমী হয়, তসমাদ অর্থে হলে পঞ্চমী হয়, ঠিক আছে। এখানে একটি, হ্যাঁ, তসমাদ আদি উত্তরাস্য বলে একটি সূত্র রয়েছে, পরিভাষা সূত্র, সংজ্ঞা পরিভাষা প্রকরণ খুলবেন। এটা যদিও আপনাদের এসএলএসটির জন্য দরকার নেই, এটা যখন ডিপলি অধ্যয়ন পরে করবেন, নেটফেটের জন্য দরকার আছে। এসএলএসটির জন্য এত ডিপলি প্রশ্ন মানে আসতে পারে, কিন্তু কোন অর্থে হয়েছে, কিভাবে হয়েছে, কোন সূত্র দিয়ে, এটা ব্যাখ্যা করতে গেলে এখন নতুন অনেক বিষয় আছে। এটা তসমাদ আদি উত্তরস্য বলে একটি পরিভাষা সূত্র রয়েছে। আর তসমাদ অর্থে মনে হলে উত্তরের আদেশ হয়, সেই হয়তো অক সবর্ণে দীর্ঘ কার আদেশ হয়। অক বলতে গেলে এখানে অক প্রত্যাহারের কথা বলা আছে। অক প্রত্যাহারের মধ্যে যে বর্ণগুলো পড়ে আমরা জানি, অ, আ, ই, উ, এই সমস্ত স্বরগুলো পড়ে। হ্যাঁ, এই জন্য অক বর্ণাৎ সবর্ণে, যদি আপনি বৃত্তি দেখেন সিদ্ধান্ত কৌমুদী, সেখানে বলা আছে অক বর্ণাৎ সবর্ণে। বর্ণাৎ যে এই পঞ্চমী বিভক্তিটা হচ্ছে, অক শব্দে পঞ্চমীর প্রয়োগের জন্যই বৃত্তিতে দীক্ষিত বলেছেন অক বর্ণাৎ সবর্ণে, ঠিক আছে। এখানে পঞ্চমী হবে, 1 বছর নেই, দেখে লাগছে 1 বছর, কিন্তু পঞ্চমীর 1 বছরে অক হয়েছে, দেখে লাগছে বলেই না প্রশ্নটা করেছি। ঠিক আছে, চলুন আজকের ক্লাসটা। 21-এর কোয়েশ্চেনটা একবার বলুন না, প্রেমার বিকল্প রূপ যেটা, ওটা একবার এক্সপ্লেন করলেন, আমার একটু প্রবলেম হলো বুঝতে, একবার আচ্ছা, যদি আমি বলে দিচ্ছি। রিপিট করেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। প্রেম শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমনিজ প্রত্যয় নিষ্পন্ন শব্দ, প্রেমা, ঠিক আছে। আর প্রথমে ইমনিজ প্রত্যয় করা হয়েছে প্রিয়। প্রিয় এই শব্দটার সাথে ইমনিজ প্রত্যয় করলে প্রেম শব্দ নিষ্পন্ন হয় ভাব অর্থে। অর্থাৎ প্রিয়ের ভাব প্রেম, প্রিয় যে ভাব যিনি প্রদর্শন করেন তাকে প্রেম বলা হয়, প্রেম শব্দ। এই প্রেমন শব্দ, প্রেমন হচ্ছে তার প্রাতিপদিক, তার প্রথম আর 1 বচন হয় প্রেমা। এবার ইংলিশ প্রত্যয়ের বিকল্পে আপনি ত্বয়া প্রত্যয় করতে পারেন, তল প্রত্যয় করতে পারেন। তল প্রত্যয় করলে অর্থ হয়, মানে রূপটা দাঁড়ায় প্রিয়তা, আর ত্বয়া প্রত্যয় করলে রূপটা দাঁড়ায় প্রিয়োত্তম। তাই প্রিয়তা প্রিয়োত্তম দুটোই হতে পারে, কিন্তু অপশানে প্রেয়তা দেওয়া রয়েছে। এটা যদি একারের জায়গায় ইকার থাকতো তাহলে অপশানটা ঠিক হতো, ঠিক আছে। বা যদি প্রিয়োত্তমের জায়গায় একার ইকার থাকতো তবেও ঠিক হতো, দুটোই 1 নম্বর এবং 2 নম্বর দুটো অপশানই ঠিক হতো। কিন্তু এখানে একার থাকার জন্য কোন রূপটি ঠিক না, তাই 4 নম্বরটা উত্তর হবে, ঠিক আছে। স্যার বুঝা গেল? 43 নম্বর প্রশ্নটা একটু দেখাবেন তো। 43 এ নিন, দেখুন, অহম সূচি জলম প্রিয়। হোয়াট ইজ এর অ্যান্সার, কি বললেন?
এখানে ময়া সুচি জলম পিয়ম হবে, 2 নম্বর বাচ্য করলে হয়। স্যার 20 নম্বরের অ্যান্সারটা একটু বলুন না। স্যার 20 এইটের অ্যান্সার 20 নম্বরটা 20 নম্বর পরিক্রণে সম্প্রদানাম, এখানে তো সম্প্রদানটাই বিকল্পে হয়েছে, তাই এ অপশন হবে। স্যার এইটেরটা 8 দাঁড়ান, 8এরটা বলে দিচ্ছি। স্যার 46 নাম্বার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ আমি নিয়ে বলবো। 2 দেখুন সহকার তরু, এটা উত্তর হবে, 2 নম্বর অপশন হবে 8এরটা। 46, আমি যাচ্ছি 46 নম্বরে গিয়ে বলবো। স্যার 10এরটা একটু বলবেন। 2 নম্বর অপশন হবে ইয়ে পণ্ডিতাহা তে মূর্খা, কর্মধারয় সমাস, ঠিক আছে। 10 এ নিন 10এরটা। উৎস্তম্ভনম, এখানে একটাও নেই। উৎযুক্ত স্তম্ভনম হয়, দন্তের শয়তয় ময় ভয় দন্তের ন ময় হসন্ত হবে, এখানে একটা অপশনেও নেই, তাই স্যার আরেকবার এটা একটু বলুন। উৎ যুক্ত স্তম্ভনম হবে, দন্তের শয়তয় ময় ভয় দন্তের ন ময় হসন্ত, যেটা একটাতেও নেই। স্যার 11টা দয় হসন্ত আর দয় হসন্ত কোনটা হবে? তয় হসন্ত হবে, ত ত। স্যার বলছি 11টা কোনটা অ্যান্সার 11 হবে? অবশ্যই শুক্ল যজুর্বেদ হবে। কৃষ্ণ যজুর্বেদে কাত্যায়ন সৌত সূত্র বলে কোনো সৌত সূত্র নেই। স্যার 48 এটা একটু বলুন না, ভূমা নিন্দা বলতে এগুলো কি বোঝাবে? ভূমা প্রশংসা একটু। বলে দিলাম, তার একবার বলে দিচ্ছি। ভূমা নিন্দা, এখানে উদরিণী কন্যাটা হয়েছে তোমার অতিশয় অর্থে হয়েছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, ভূমা নিন্দা প্রশংসা নিত্যযোগ অতিশয়ান, 6টা তো অর্থ আছে, তার মধ্যে কোনটার অর্থে উদরিণী কন্যা যেটা দিয়েছে সেটা অতিশয় অর্থে হয়েছে। নিত্যযোগ অর্থে ক্ষীরি বিক্ষাহ, রূপবান এটা হচ্ছে তোমার প্রশংসা অর্থে, অস্থি অর্থে। অস্থি অর্থে যদি দেখি, রূপ যার মধ্যে আছে তাকে আমরা রূপবান বলি, অস্থি অর্থে মতু প্রত্যয় রূপবান। আর দণ্ডী পুরুষ, দণ্ডী মানে কি, দণ্ডধারী পুরুষ, কোন একজন পুরুষ যিনি দণ্ডকে ধরে রয়েছে, তার মানে দণ্ডের সাথে পুরুষের সংযোগ রয়েছে, তাই এটা সংযোগ বা সংসর্গ বোঝাতে দণ্ড পুরুষ হয়, দণ্ডী পুরুষ হয়, ঠিক আছে। ভূমাটার অর্থটা বলে দেবেন? ভূমা ভূমা যেমন ভূমনি তাবৎ গোমান, গোমান হতে পারে। হ্যাঁ, নিন্দা অর্থ ভূমা, নিন্দা অর্থে তোমার কাকুদবর্তিনী এরকম হয়। প্রশংসা অর্থে রূপবতী কন্যা বা উদরিণী কন্যা হয়। স্যার নিন্দা অর্থে হনুমানও হয়। হ্যাঁ অনেক হয়, অনেক বেশি হয় নিন্দা অর্থে। ভূমা অর্থে অদরিণী কন্যা? না না, ভূমা না, উদরিণী কন্যা আপনার অতিশয় অর্থে হয়। আর ভূমার একটা উদাহরণ বলে দিন। ভূমার উদাহরণ তো গোমান। বলুন। গোমান, গোমান, গয়কার ময়াকার তন্তের নয় হসন্ত, গোমান। নিত্য শ্রী বিশ্ব নিত্য নিচ প্রত্যয়, নিচ প্রত্যয় কোনটা বলুন? 44। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন। মানে আপনি ওই বাচ্চের যে নিচ প্রত্যয়ের জায়গাটা বলছেন ওটা সংক্ষেপে বলে দিতে বলছেন, তাই তো? আচ্ছা, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। ক্লাসে তো এখন যদিও বা বহু ছেলে মেয়েই অনুপস্থিত, স্যার একটা কথা বলবো, আমাকে একটা একটা করে প্রশ্ন করুন, আমি কিছু বুঝতে পারবো না। একজন নিচ প্রত্যয়ের কথাটা বললেন, তার প্রশ্নের উত্তরটা একটু ক্লারিফাই করে দিই আমি, তারপর আপনার প্রশ্ন নিচ্ছি, ঠিক আছে? একটা একটা করে না বললেন কিচ্ছু বুঝতে পারবো না। আচ্ছা, যিনি বলছিলেন তার প্রশ্নটা কি আর একবার বলুন আমাকে, নিচ প্রত্যয়ের ক্ষেত্রে কি জানতে চাইছিলেন? আচ্ছা, 44 নম্বর প্রশ্নটাতে আপনি জানতে চাইছেন দ্বিতীয় অপশনটা, যেটা যে বালম বিদ্যালম গমতি, এইখানে নিচ প্রত্যয় করে কি করে ঠিক হচ্ছে, তাই তো?
বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি দেখুন বলে দিচ্ছি। দেখুন, যখন আপনার প্রযোজ্যকর্তা এবং প্রযোজককর্তা দু ধরনের কর্তা প্রয়োগে, যেমন ধরুন আপনি একটি ভালো উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই যে মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছে। হুম, আপনি কিরকম প্রয়োগ করেন? মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, এরকম বলেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখুন পুত্রঙেও আপনি প্রয়োগ করলেন পুত্রকে, আর চন্দ্রঙেও প্রয়োগ করলেন কর্ম, দুটোতেই কর্মের প্রয়োগ হলো। ঠিক আছে, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি দুটোতেই আপনার কি হলো, মা পুত্রকে চন্দ্র দেখাচ্ছে। এখানে আহ বালকটি বিদ্যালয়ে যাচ্ছে, এখানে কর্তাটা উহ্য রয়েছে। হুম, যখন কেউ গময়তি, এখানে নিজ প্রত্যয় কখন হয়? যখন কেউ নিজে কোনো কাজ করে না, যেমন পুত্র নিজে চাঁদ দেখছে না, মাতা তাকে জোর করে বা জোর করেও যাই হোক মাতাই তাকে দেখাচ্ছে। তাই আমরা কর্তাকে যদি না দেই, কর্তাকে যদি উহ্য রাখি, তাহলে প্রয়োগটা কি হবে? যে পুত্রং চন্দ্রং দর্শয়তি, এখানে কর্তা উহ্য রয়েছে, কর্তার উল্লেখ নেই। সেরকমই এখানেও কর্তার উল্লেখ নেই। বালং বিদ্যালয়ং গময়তি মানে বালকটিকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারোর দ্বারা সে প্রেরিত হচ্ছে, একা একা যাচ্ছে না। এখানে হতে পারে মাতা বালকং বিদ্যালয়ং গতে, মা মানে বালককে বিদ্যালয়ে পাঠাচ্ছে, বালকটিকে বিদ্যালয়ে পাঠাচ্ছে, এরম অর্থ। তো এটাও ঠিক প্রয়োগ। ঠিক আছে, আচ্ছা স্যার, বুঝতে পারলাম। প্রযোজ্য কর্তা না, আমরা যে প্রযোজক কর্তা দুটো থাকে তো। প্রযোজক কর্তা যে মানে যেটা উদাহরণটা পড়েছিলাম সেটাই অ্যাকচুয়ালি নিচ করেই হ্যাঁ হচ্ছিল আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই হ্যাঁ এখানে স্যার, বুঝতে পেরেছি। তোমাদের দেওয়া হ্যাঁ রয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কেউ একজন কিছু বলছিলেন, তিনি বলুন, তারপরে ক্লাসটা শেষ করব। কার কি প্রশ্ন ছিল বলুন? বলছি স্যার, যদি পিডিএফ গুলোতে একটু অ্যান্সারটা মার্কিং করে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, স্যারকে আমি দিতে বলবো, বলে দেবো যে এর আরেকটা আনসার গুলো দেওয়া সমেত যে পিডিএফ আছে সেটা পাঠিয়ে দিতে বলবো তাহলে। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটাই সুবিধা, নাহলে বারবার খুঁজে খুঁজে দেখতে হয় তো, একটু বেশি সময় লাগে। আচ্ছা আমি বলে দেবো। বাকিটা আপনারাও স্যারকে জানাবেন একটু যে দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার বলুন। বলছি হিতোপদেশের যে 4টে ভাগ আছে, কোন গল্পে কতগুলো গল্প আছে একটু বললে ভালো হয়। কিসের কিসের? হিতোপদেশের যে বিগ্রহ সন্ধি প্রত্যেকটা পাটে পাটে কতগুলো করে গল্প আছে, যেমন পঞ্চতন্ত্রের আছে তো ওই রকম। হ্যাঁ হ্যাঁ, এই মানে সংখ্যাটা তাহলে আমাকে একটু দেখতে হবে, আমার এখন হ্যাঁ, স্মরণে নেই। ঠিক আছে, ঠিক আছে, যদি দেখে বলেন, আমি খুঁজে পাইনি কোথাও। আচ্ছা ঠিক আছে, যদি আমিও পাই দেখে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক স্যার, আছে, থ্যাংক ওকে, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ। পড়াশোনা করুন ভালো করে, রিভিশন করুন, সময় খুবই অল্প। শুভরাত্রি সকলকে তাহলে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।
গেল পাপা?
আমার ঘুরে ইয়ার তো সুপ্রিম কোর্ট আপিল করিলে কিন্তু যোগ্য বাছাই করা হয়েছে আমরা তো যোগ্য অযোগ্য লিস্ট মানে বাকিগুলো যোগ্য। হ্যাঁ আমাদের চাকরি যাবে কি করে তাহলে এর কে ছুটবে তাই বলে হিসাব তো তাই বলে আইনি না সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি অযোগ্য বাই করে দেয় তাহলে কোনো অসুবিধা নাই তখন বের আয় নাই। পরীক্ষাটা পরীক্ষা হবে তখন তো আর তোর এখন কেস কাছারিটা এত জলদি হচ্ছে না কেস কাছারি হলেও পরীক্ষা হবে পরীক্ষা বন্ধ হবে না বলবি যেটা পরীক্ষা পেছার উপর বলি সুপ্রিম কোর্ট বলি না